আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেয়া সাজার বিরুদ্ধে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল। সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ গ্রেফতার। এনবিআর বিলুপ্তিতে রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে না, অর্থ উপদেষ্টার আশ্বাস। কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ছাড়া মিলবে না সুফল, বলছেন বিশ্লেষকরা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ সিপিবির। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবার লক্ষ্য এক ও অভিন্ন, আলী রিয়াজ। এবং সংঘাত থামলেও যুদ্ধ জয়ের কৃতিত্ব নিয়ে রশি টানাটানি ভারত ও পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা ইসলামাবাদের। ওয়াশিংটনের ভূমিকা মানতে নারাজ দিল্লি। 2 যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা চলছে। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চে দ্বিতীয় দিনের মতো এ রায় ঘোষণা শুরু হয়। গেল 8 মে বহুল আলোচিত এ মামলার রায় পড়া শুরু করে উচ্চ আদালত। সেদিন আদালত জানিয়েছিলেন মঙ্গলবার রায় ঘোষণা শেষ হবে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলেই 9 জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান একজন। 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে হরকাতুল জিহাদ হুজির নেতা মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজ উদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে আপিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। জোবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। দুর্নীতির ওই মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সাথে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 2,75 লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এছাড়া তারেক রহমানকে 3 কোটি ও জোবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। 7 দিনের রিমান্ড আবেদন করেছে মিরপুর থানা পুলিশ। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চে সকাল 10টায় শুরু হয়ে 1 ঘণ্টা ধরে চলে শুনানি। নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের সাথে দলটির প্রতীক বরাদ্দ বিষয়ে একটি আবেদনেরও শুনানি হয়েছে আজ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার
চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই, তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন। আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটো বিষয়ই আগামীকালকে প্রথমার্ধে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। এদিকে এনবিআর বিলুপ্ত করা হলেও রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের আন্দোলনের কিছু নেই জানিয়ে তিনি বলেন, তাদের মতামত নিয়েই এনবিআর বিলুপ্ত করা হয়েছে। এবার ধার করে কিংবা টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট করা হবে না। বাজেটের আকার ছোট না বড় হবে, কদিন পরে তা জানানো হবে। এবার অন্তর্বর্তী সরকার কোনো মেগা প্রকল্প করবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অথবা এনবিআর এর আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। অবশেষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাতিল করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করেছে অন্তর্বর্তী সরকার। জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। এনবিআর সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সরকারের কি পরিমাণ রাজস্ব বৃদ্ধি পায় তা দেখার বিষয় বলে মনে করছেন গবেষকরা। ব্যবসায়ীরা বলছেন, কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ছাড়া মিলবে না সুফল। শারফুল আলমের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কর্মপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদগুলোতে দায়িত্ব পালন করবেন প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। আর অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি বিভাগে কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে রাজস্ব সংগ্রহের মূল কাজ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগেই থাকছে। মাঠ পর্যায় থেকে ধীরে ধীরে উপরে উঠে এসছেন, তাদেরকেই সরকারের প্রাধিকার দেওয়া উচিত, যাতে শীর্ষ পজিশনগুলোতে কর নীতি এবং কর রাজস্ব আদায় বা ব্যবস্থাপনা দুটোতেই যাতে তাদের প্রাধান্য থাকে। নতুন আত্মীকরণের মাধ্যমেও যেটি আশঙ্কা হয় যে যদি এটি ঠিকমতো অ্যাডজাস্ট হতে যদি সময় লাগে, তাহলে মাঠ পর্যায় থেকে কর আদায় এবং জাতীয় পর্যায়েও যে কর পরিস্থিতি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটিও কিন্তু শ্লথ হতে পারে। অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতিতে অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে সম্প্রসারণমূলক কর ভিত্তি, কর হার, স্ট্যাম্প আইন সহ অন্যান্য আইন প্রণয়ন বা সংশোধন করা যাবে। কাস্টমস, মূল্য সংযোজন কর, আবগারি, সম্পূরক শুল্ক ও অন্যান্য শুল্ক কর, ফি আরোপ, আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করা যাবে এই বিভাগ থেকেই। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কাজ হবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিধির প্রয়োগ, রাজস্ব নীতি প্রণয়ন
ও বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজস্ব নীতি বিভাগের সাথে সমন্বয় করা। মানসিকতা যদি পরিবর্তন না হয় তাহলে বিভাগ করলেও এই আগের মানুষ যদি থাকে তাহলে আসলে আমাদের কোনোভাবেই আমরা যে হয়রানিমূলক যে কার্যক্রমগুলো চলে এনবিআর এর বিভিন্ন ডিপার্টমেন্টের সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো না। সেই জন্য আমি মনে করি যে এনবিআর এর একটি নিজস্ব দুর্নীতি দমন ইউনিট থাকা উচিত। গবেষণা বিভাগ থেকে যে ইনফরমেশন গুলো পাবে নীতি বিভাগ সেগুলো কিভাবে সমন্বয় করবেন এবং জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ থেকে অনেকগুলো ফিসক্যাল ইনফরমেশন নিতে হবে, এই এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কিভাবে হবে। এছাড়াও জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো কি হবে সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। অধ্যাদেশে আরো জানানো হয়েছে বর্তমান এনবিআর এর জনবল নতুন দুই বিভাগে ন্যস্ত করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করা সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুল উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকার জন্য প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করেছে। তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীর পানি বাংলাদেশের অধিকার দাবি করে হাফিজ উদ্দিন বলেন, ভারত বরাবরই এ অধিকার থেকে আমাদের বঞ্চিত করে এসেছে। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে। মিয়ানমার 6 কোটি লোকের দেশ, আমরা 18 কোটি লোকের দেশ। আমাদের এত বড় সেনাবাহিনী কি জন্য আছে? কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। চোখের অপারেশন করতে থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাত 2:45 থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা থেকে সস্ত্রীক যাত্রা করেন তিনি। ব্যাংকক রুটনিন আই হাসপাতালে চিকিৎসা করানোর কথা রয়েছে তার। 11 মে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের পরামর্শে থাইল্যান্ড গেলেন তিনি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। একাত্তরকে ভিত্তিমূল ধরেই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি 71-এর আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার অ্যাভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির। এই উইংয়ে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কোনো সংগঠন হবে না বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন। তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে গুছাতে পারে তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে। কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে সংলাপে বসেছে ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বড় সংস্কারে হাত না দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজনের আহ্বান জানান। এ সময় কিছু বিষয়ে দ্বিমত থাকলেও কাঠামোগত সংস্কারের উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবার লক্ষ্য এক ও অভিন্ন।
ভয়াবহ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে এবং আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক নতুন রূপ দেখেছি, যে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত করেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তার কৃতিত্ব নিয়ে টানাটানি চলছে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে। যুক্তরাষ্ট্র এগিয়ে এসে মধ্যস্থতা করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান, তবে ওয়াশিংটনের ভূমিকাকে মানতে নারাজ ভারতের রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার ফলাফল এই যুদ্ধবিরতি। সাময়িক সংঘাতের পর এখন নিজেদের সফলতার গল্প নিয়ে সরব পারমাণবিক শক্তিধর দুই পক্ষই। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতার পর সোমবার প্রথম ভাষণে মোদি বলেন, পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না। ভারতের অবস্থান খুব স্পষ্ট, সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না, সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে চলতে পারে না। মোদির ভাষণের প্রসঙ্গ টেনে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, মোদির কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট। দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন খাজা আসিফ। ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের 11 সেনা ছাড়াও প্রাণ গেছে 40 বেসামরিক নাগরিকের, আহত 78 জন। পাকিস্তানি গণমাধ্যমের টকশোতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার দাবি করেন, সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকিস্তানি। আমাদের বহু নাগরিক বহু প্রাণ হারিয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, ঋণ বেড়েছে, তবু সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ছাড়েনি। আমরা জানতাম পেহেলগামের ঘটনার পর ভারত প্রতিক্রিয়া দেখাবে, তাই আমরা প্রস্তুত ছিলাম। ভারত গত 9 মে যে গুরুতর ভুল করেছিল, আমরা সেটার উপযুক্ত জবাব দিয়েছি। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সফলতার দাবি যতই জোরালো হোক না কেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও সংঘাতের ক্ষত এখনও স্পষ্ট। সীমান্তে দুই পক্ষের সেনা মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে। একই সাথে দুই দেশের অবিশ্বাস ও সংঘর্ষের শেকড় খুব গভীরে, দ্রুত তা সমাধানের আশাও খুব কম। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকার গেল 9 মাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু হবে না। শেখ হাসিনার বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কারের তালিম দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সতর্ক করে দিয়ে আমির খসরু বলেন, কারো সাথে আলোচনা ছাড়া মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার সুযোগ নেই। প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তাদের সমর্থন চাচ্ছে। কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই, যারা আগামীর বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। ফিজিওথেরাপিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধনের দাবিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মানববন্ধন করেছে ফিজিওথেরাপি পেশাজীবী, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ এর আহ্বানে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে এই মানববন্ধনে অংশ নেন
এ সময় সংগঠনের সহ সভাপতি ডাক্তার শফিউল্লাহ প্রধান অভিযোগ করেন, দেশের স্বাস্থ্য সেক্টরে এক ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থার সৃষ্টি হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ বন্ধ রয়েছে। একই সাথে ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধনের দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিপিএর সভাপতি ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন বাপসু সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। মফস্বল এলাকায় যেখানে দক্ষ চিকিৎসকদের পাঠানো হবে সেখানে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে চক্ষু চিকিৎসক সমিতির 52তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংস্কার আগে নিজেকে করতে হবে জানিয়ে তিনি বলেন, পরে প্রয়োজন মতো অন্যান্য জায়গায় সংস্কার করা হবে। চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদেরকে দায়িত্ব দিতে হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। মানুষকে যাতে চিকিৎসা সেবা নিতে দেশের বাইরে যেতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, রোবোটিক্স ফিজিওথেরাপির মাধ্যমে সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্কারটা আমরা কোথায় করব? সংস্কারটা নিজের মধ্যেও হতে হবে, তারপরে যে সব জায়গায় সংস্কারের দরকার সেখানে আমাদের সংস্কারটা করতে হবে। আমরা চুক্তিভিত্তিক নেব, তবে আমাদের ইচ্ছা মতো তাকে যেতে হবে। এখন পেরিফেরিতে ডাক্তার নাই, আমার ডাক্তার কনসালটেন্ট মেডিকেল হাসপাতালে বেশিক্ষণ থাকে না, ওখানে ডাক্তার পাওয়া যায় না। কাজে আমরা নেব ডাক্তার, চুক্তিভিত্তিক নেব, যেখানে যাওয়ার কথা বলবো সেখানে তাকে সার্ভিস দিতে হবে, তার জন্য বেতন বেশি দিতে হলে সেটাও দেব। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য 10 থেকে 15 মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষণা অনুষদে তৈরি হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় নির্মিত এই স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণা সহ উন্নত সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমানে বাংলাদেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য যুক্তরাষ্ট্রের নোয়া, জেটিডব্লিউসি ও ভারতের আইএমডির মতো বিদেশি সংস্থার স্যাটেলাইটের তথ্যের উপর নির্ভর করতে হয়। তবে এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা যাবে, যা পূর্বাভাস ও তথ্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সমুদ্র বেসড যেসব স্যাটেলাইটগুলো আছে, বিশেষ করে সেগুলো থেকে তথ্য নিয়ে তারা একেবারে অল্প সময়ে রিয়েল টাইম ডাটা নিয়ে 14 থেকে 15-20 মিনিটের মধ্যে তারা কিন্তু অ্যানালাইসিস করে তথ্য দিতে পারে। এটি চালু হলে সমুদ্র গবেষণা ও সামুদ্রিক অর্থনীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন। নিয়মিত গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হাব হিসেবে কাজ করবে এই স্টেশন। ফলে মৎস্য, জ্বালানি ও শিপিং কোম্পানি সহ বিভিন্ন সংস্থার কাছে এই ডাটা বিক্রির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবে বলে মনে করেন চবি উপাচার্য। ঢাকা ওয়েদার অফিস যেটা 5 ঘন্টা পরে বলতে পারে, সেটা আমরা 20 মিনিটের মধ্যে বলে ফেলতে পারবো, এবং এটা আমাদের কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা লাগছে না। যাদের সাথে আমরা এমওইউ করেছি তাদের 13টা স্যাটেলাইট এই যে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে, এভাবে তারা যখন ঘুরবে এখান থেকে আমরা ওখান থেকে ডাটা নামাবো ফ্রি। এটা চুক্তিও হয়েছে যে তারা আমাদেরকে ট্রেন আপ করবে এবং তখন এই ট্রেন আপ লোকজনই মূলত এই কাজটা করবে। অন্যদিকে গ্রাউন্ড স্টেশন চালু হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি ও ক্লোরোফিলের ঘনত্বের মতো তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে, যা মাছ ধরার অঞ্চলগুলোকে নির্ধারণ ও তেল গ্যাস অনুসন্ধানেও সহায়ক হবে। ব্লু ইকোনমি রিসোর্স এক্সপ্লোর করার ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটা অত্যন্ত উপকারী হবে। প্রায় 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 60 কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পটুয়াখালীর দশমিনা উপজেলার সুলতান সর্দার একজন সফল ফল চাষী। অক্ষরজ্ঞানহীন, ভূমিহীন, একসময় দিনমজুর করে সংসার চালানো সুলতান এখন অনুপ্রেরণা কৃষকদের কাছে। ফল আর সবজি চাষ করে ব্যয় বাদে মাসে আয় করছেন লাখ টাকা। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একসময় দিনমজুরের কাজ করে টেনে টুনে চলত দক্ষিণ আদমপুর গ্রামের ভূমিহীন কৃষক সুলতান সর্দারের সংসার। ছিল না থাকার ভিটেও। সফল হওয়ার অদম্য ইচ্ছা থেকে সরকারি রাস্তার পাশে রোপণ করেন 150 জলপাই, 100 আমড়া, 200 লেবুর গাছ। নিবিড় পরিচর্যায় ফলনও আসে ভালো। এই আয় থেকেই কেনেন 4 একর জমি। সেখানে গড়ে তোলেন বিভিন্ন উন্নত প্রজাতির 300 আমের গাছ, পাশাপাশি 2000 আনারস, 50টি ড্রাগন সহ নানা রকম ফলের গাছ। এছাড়াও সারা বছর মৌসুমী সবজি চাষ করেন তিনি। এ থেকে বছরে ব্যয় বাদে আয় করছেন 15 থেকে 17 লাখ টাকা। এতে ধান হইতে খুব, এই ধানে লাভ হয় না। এই আমি ফল শাকসবজি চলে গেলাম। আমি শাকসবজি চাষি আসলে, এবার জলপাই করি, আমরা করি। এই ফলের থেকে সবজিতে এখন লাভ বেশি, কারণ মানুষ এখন সবজি খাওয়া শিখছে। আমার এই সব কিছু আমি আল্লাহর কাছে গেলাম, মৃত্যুতে খামারে হয় না, কারণ অনেক দূরে না হইয়া। আমি অনেক সুখী আল্লাহর কাছে। সুলতান সর্দারের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন সফল চাষী। এই যে আমাদের সুলতান ভাই সফলতা পাইছে, আমাদের ইচ্ছা হয় এরকম আমাদের যদি জায়গা জমি থাকতো আমাদের চাষবাস করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমরাও করতাম। আমরা চেষ্টা বেশি আছি যে আরো আমরাও এই দেখা দিতে আমরাও বাগান করব। নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকি। সব বাগানই আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই জায়গায় কৃষকরা সচেতন। তারা আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে, মাঠ পর্যায়ে যারা তাদের সাথে কথা বলে। নিজের জীবনের সফলতার পাশাপাশি 5 সন্তানকে লেখাপড়া করিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকায় গড়েছেন প্রাথমিক বিদ্যালয়, মসজিদ। সরকারি উদ্যোগে ঘুরেছেন দেশের 64 জেলা। নিজ এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এখন অনুকরণীয় কৃষি উদ্যোক্তার নাম সুলতান সর্দার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সাথে সংলাপের মধ্যে এই সিদ্ধান্ত নিল দেশটি। ইরানের সামরিক বাহিনী, সমরাষ্ট্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের সাথে সংশ্লিষ্ট 3 জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই 3 কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সাথে কোনো ধরনের আর্থিক চুক্তি করতে পারবে না। আর এবারে থাকছে খেলার খবর। শেষ পর্যন্ত কার্লো আনচেলোত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল। এক বিবৃতিতে দেশটির ফুটবল কনফেডারেশন জানায়, এখন থেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু এবং ইকুয়েডরের বিপক্ষের ম্যাচেই কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ব্রাজিল মানেই ফুটবল, শুধু খেলা নয়, একটা রং, এক ধ্বনি, এক অনুভবের নাম। মাঠে বল গড়ালে ব্রাজিল খেলে না, যেন নাচে। কিন্তু সেই নাচই হয়তো কিছুটা তাল কেটেছে সাম্প্রতিক বছরগুলোতে। 2002 সালের পর থেকেই নেই বিশ্বকাপ, নেই সেই ভয়ের ডরহীন দাপট। আর তাই এবার তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। ইতালির সন্তান, ইউরোপীয় ফুটবলের গুরু কার্লো আনচেলোত্তিকে তুলে দিয়েছে ডাগ আউটের চাবি, যিনি 3টি ভিন্ন ক্লাবকে এনে দিয়েছেন ইউরোপের শ্রেষ্ঠত্ব, যিনি কখনো হইচই করেন না, গর্জে ওঠেন না, কিন্তু তার ছায়াতেই বড় বড় ট্রফি আসে। তার নিঃশব্দ নির্দেশনায় তৈরি হয় যান্ত্রিক নিখুঁত এক দল। এবার সেই কোচ আসছেন সাম্বার দেশে।
এই প্রথম ব্রাজিলের শতবর্ষী ইতিহাসে কোনো ইউরোপিয়ান পাচ্ছেন ফুল টাইম দায়িত্ব। ব্রাজিল যেখানে জিঙ্গা বলে, ছন্দ বলে, সেখানে আনচেলত্তি বলেন গঠন, পজিশন, নিয়ন্ত্রণ। এই আনচেলত্তি রিয়াল মাদ্রিদে গড়ে তুলেছেন ভিনিসিয়াস, রদ্রিগোদের, যাদের হাত ধরেই আবার ব্রাজিলের স্বপ্ন। এবার সেই সম্পর্ক উঠছে জাতীয় পর্যায়ে। ক্লাবের বন্ধন এবার দেশের ডাকে। লক্ষ্য পরিষ্কার, 2026 বিশ্বকাপ, আরেকটি তারা, আরেকটি ইতিহাস। কিন্তু প্রশ্ন একটাই, এই মেলবন্ধনে মিলবে তো ছন্দ? সাম্বার গান কি শোনা যাবে ইউরোপীয় কম্পোজিশনে? এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেয়া সাজার রায়ের বিরুদ্ধে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল। সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ গ্রেফতার। এনবিআর বিলুপ্তিতে রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে না, অর্থ উপদেষ্টার আশ্বাস। কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ছাড়া মিলবে না সুফল, বলছেন বিশ্লেষকরা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ সিপিবির। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের সবার লক্ষ্য এক ও অভিন্ন, আলী রিয়াজ। এবং সংঘাত থামলেও যুদ্ধ জয়ের কৃতিত্ব নিয়ে রশি টানাটানি ভারত ও পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা ইসলামাবাদের, ওয়াশিংটনের ভূমিকা মানতে নারাজ দিল্লি। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।